অতনু পাল, অতনু পাল কে আছেন? এর কোনো জাস্টিফিকেশন আছে? সব কথা হয়ে গেছে। না 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 অনাথি কথাটা বাড়ছে কি করে? এটাই তো আমি বুঝতে পারছি না। বসুন। আরে না 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 না, ওই চেম্বারে উইকে দুদিন করে বসা, ইটস ইটস অ্যাবসলিউটলি ডিফিকাল্ট টু মি। কারণ কারণ তো তুমি নিজেই বুঝতে পারছো। আরে ওই চেম্বারে বসলে ওই অ্যাভারেজে ঘন্টায় তো আমি 3-4 জনের বেশি পেশেন্ট পাচ্ছি না। হ্যাঁ ইয়েস, এখানে তো ওই আরেকজন অর্থোপেডিক কি জানো না, হ্যাঁ ডাক্তার অলোক বর্মন, তার তো আবার 150 টাকা ফিস। দুনিয়ার লোক তো সেখানে গিয়ে হুড়মুড় করে ভিড় জমাচ্ছে। না না না, দেখো এখানকার লোকেরা মানে আমাদের দেশের লোকেরা সবসময় সস্তা ঘন্টাটাই বোঝে, কোয়ালিটির ব্যাপারে কোনো কনসাসনেস নেই। না না, সকলেই ভুলে যায় যে ডাক্তার অবিনাশ পান্ডে দুটো ফরেন ডিগ্রি রয়েছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার ওই ঘন্টায় 6 জন পেশেন্ট ছাড়া পোষাবে না, ইটস মাই মিনিমাম টার্গেট। আর এই সময়টা আমি ওইখানে না দিয়ে যদি আমার ওই গড়িয়াহাটে চেম্বারে দিতে পারি, তাহলে আমি মিনিমাম 8 থেকে 9 জন পেশেন্ট পাবো। আর এখানকার লোকেদের পয়সাও আছে, তারা কোয়ালিটিটাও বোঝে। আপনারা অপেক্ষা করুন, ডাক্তারবাবু কথা শেষ হলে দেখবেন। হ্যাঁ ওরে না না মল্লিকা, শোনো, ও তো তোমার পেশেন্ট, তুমি ওকে দেখেছো, যা যা করার সমস্ত তুমিই করেছো, আমি তো জাস্ট অ্যাডভাইস করেছি মাত্র। সেক্ষেত্রে তুমি তো বুঝিয়ে বলবে। শোনো শোনো শোনো, হ্যাঁ, না না, কেন বুঝিয়ে বলতে পারবে না? ও ওর যা যা গ্রিভান্সেস সে তো তোমাকে বলেছে, তুমি সমস্ত শুনেছো, কথা বলেছো ওর সঙ্গে তো। হ্যাঁ বাবা, না ঠিক আছে, তুমি বুঝিয়ে বলো। তুমি ওকে বাড়ি ফিরে যেতে রাজি করেছো, এটা এটা তো ভালো জিনিস, দ্যাটস গুড। কিন্তু ওদের বাবা মাকে তো সেটা বুঝিয়ে বলতে হবে। কি আশ্চর্য, আমাকেই বলতে হবে? আচ্ছা ঠিক আছে, তুমি যখন ছাড়বি না তখন আমার কাছে পাঠিয়ে দাও, আমি কথা বলে দেখি। ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন ওই ওই উইকে একদিন, বাট ইউ হ্যাভ টু এনশিওর যে ওখানে আমি 10 থেকে 12 জন পেশেন্ট পাবোই। হ্যাঁ হ্যাঁ, ডক্টর অবিনাশ পান্ডের মতো অর্থোপেডিক, আই মিন ফরেন ডিগ্রি, তার সঙ্গে এক্সপিরিয়েন্স, এটা এটা তুমি কজন ডাক্তারের ভেতর পাচ্ছ? হ্যাঁ, কি নামটা বললে? ডাক্তার অম্বুজাক্ষ হাজরা। হ্যাঁ, ওনার নামটার মতন তো উনিও বুড়ো হয়ে গেছেন। আরে লেটেস্ট ডেভেলপমেন্টের ব্যাপারে ওনার কোনো অ্যাওয়ারনেস আছে? না 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 না, আমি যেটা বললাম, ওই উইকে একদিন আর আর মিনিমাম 10 থেকে 12 জন পেশেন্ট। হ্যাঁ, আরে সে তুমি বড় করে সাইনবোর্ডই লাগাও আর অন্য কোনো রকম পাবলিসিটি ব্যবস্থাই করো, সেটা তো তোমার ব্যাপার, আমার পোষালেই হলো। না না, এখন আমি রাখছি, আমার সামনে পেশেন্ট ওয়েট করছে, পরে কথা হবে। কই দেখি কি হয়েছে? কোমরে বড্ড লেগেছে ডাক্তারবাবু, প্রচন্ড যন্ত্রণা। তো লাগলো কি করে? আগে ও বাথরুমে পড়ে গেছিল, বাথরুমটা খুব পিচ্ছল ছিল তো। কোমরের চোট তো অর্থোপেডিক কেস, জেনারেল ফিজিশিয়ানের কাছে গিয়েছিলেন কেন? আগে সেই মুহূর্তে হাতের কাছে ওনাকেই পাওয়া গিয়েছিল, তাই। আগে আমাদের পাড়া তো কোনো অর্থোপেডিক ডাক্তার বসে না, তাই। তাছাড়া ডাক্তারবাবু উনি শুধু পেন কিলার দিয়েছেন। স্যার একটু সাইন করে দিন। পেশেন্ট কেমন আছে এখন? স্যার ভালো আছে, কিন্তু আপনি নাকি বলেছেন 2-1 দিনের মধ্যে ছেড়ে দেবেন। হ্যাঁ, কেন আপত্তি আছে? না। ও এখানে প্রয়োজন না থাকলে এখানে থাকার দরকার নেই, আর সুস্থ হয়ে গেলে আর চলে যাবে বাড়ি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, রবিশ, কোথেকে এসব এক্সরে করিয়েছেন? আগে আমাদের এলাকার একটা প্যাথোলজিক্যাল ক্লিনিক থেকে। ওই প্লেটেই নামটা লেখা আছে, ভট্টাচার্য ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক্স। না না, এই সমস্ত আজে বাজে জায়গার রিপোর্টের উপর বেস করে তো আমি কোনো রকম ডায়াগনোসিস করতে পারি না। আমি যেখান থেকে বলে দিচ্ছি সেখান থেকে আপনি আবার নতুন করে এক্সরে করে নিয়ে আসুন, তারপর আমি দেখবো। কেন ডাক্তারবাবু, যেখান থেকে করিয়েছি জায়গাটা তো বেশ ভালো, মানে সদ্য হয়েছে, মেশিনপত্র সব নতুন। দেখুন, আপনার সঙ্গে এত কথা বলার মতো সময় কিন্তু আমার নেই।
আমি যেখান থেকে লিখে দিলাম ওই মিত্র অ্যান্ড ঘোষ, ওখান থেকে রিপোর্টটা নতুন করে করে নিয়ে আসুন, তারপর আমি দেখবো। তাহলে কি আপনি বলতে চাইছেন রিপোর্টটা সম্পূর্ণ ভুল? তুমি কেন কথা বলছো? আসলে ডাক্তারবাবু, অতগুলো টাকা খরচ করে রিপোর্টটা করিয়ে আনলাম, কোনো কাজেই লাগবে না। না না, ওই রিপোর্টের আমার কাছে কোনো ভ্যালুই নেই। আপনার এই সমস্ত উল্টোপাল্টা রিপোর্টের উপর বেস করে আমি যদি আপনার ট্রিটমেন্ট করি, তারপর শেষকালে যদি আপনার কোনো রকম উল্টোপাল্টা কিছু হয়ে যায়, আপনি কি আমাকে ছেড়ে দেবেন? আমাকে ডক্টর মল্লিকা আপনার সাথে দেখা করতে বলেছেন। হ্যাঁ, আমি জানি আপনি টিনার বাবা তো। হ্যাঁ, আমার নাম ভবেশ দত্ত, আমি সরকারি চাকরি করি, ল্যান্ড অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টে আছি। আচ্ছা, আপনি বসুন। আচ্ছা, থ্যাংক ইউ। মেয়ের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, হয়েছে। মেয়ে বাড়ি যেতে রাজি হয়েছে? ডক্টর মল্লিকা ওকে রাজি করিয়েছে, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না ডক্টর, ও কেন বাড়ি যেতে চাইছে না, আর আমাকে তো একদম ট্রাস্ট করছে না। আপনারা এখন আসুন, রিপোর্টটা নিয়ে একদম আমার সাথে দেখা করবেন। সিস্টার, সিস্টার, কি ব্যাপার, কোথায় থাকেন? হ্যাঁ, বাইরে এখনো কতজন রয়েছে? এখনো 4-5 জন আছে স্যার। 4-5 জন? মাই গুডনেস, আমার চেম্বারে সময় হয়ে গেল। যান না, যান না, এক্ষুনি তাড়াতাড়ি পাঠিয়ে দিন। আরে আপনারা দাঁড়িয়ে রয়েছেন এখনো? তাহলে আপনি এই রিপোর্ট দেখবেন না। কেন দেখবেন না? ওদের মেশিনপত্র যে খারাপ সেটা আপনি জানলেন কি করে? ভালোই হোক আর খারাপই হোক, ওই রিপোর্ট আমি দেখবো না। আর একটু পরিষ্কার করে বলুন ডাক্তারবাবু, মানে মিত্র অ্যান্ড ঘোষ থেকে না করালে সে রিপোর্ট আপনি দেখবেন না, তাই তো? হ্যাঁ, তাই। আপনাকে দেখতে হবে। তার মানে? মানে যা বললাম ঠিক তাই। আমাদের পয়সা কি খোলামখুচি পেয়েছেন নাকি? আপনি কি আমার উপর জোর করছেন নাকি? এতক্ষণ বিনীতভাবে ভদ্রভাবে বলেছি, তাতে কোনো কাজ হয় না। তাই এই রিপোর্টগুলো দেখেই আপনাকে ট্রিটমেন্ট করতে হবে ডাক্তারবাবু। যদি না করি? যদি না করেন তাহলে আপনাকে মেরে এই হাসপাতালের বেডেই আমি শুইয়ে রেখে দিয়ে যাব। কি হলো, আপনারা এখনো দাঁড়িয়ে রয়েছেন? এখন যান, বললাম না অযথা ভিড় করবেন না এখানে। আরে দেখুন, এইটুকু বয়সে একটা মেয়ে 3বার সুইসাইড করার চেষ্টা করলো। কেন করলো সেটা একবার ভেবে দেখেননি? তা ঠিক দেখিনি না বললে হবে না। মানে ব্যাপার হচ্ছে, ওকে বাড়িতে কিছুদিন ধরে দেখছি ও খুব ডিপ্রেসড আর অ্যাংজাইটিতে ভুগছিল। হ্যাঁ, কিন্তু কেন? ওর মনের মধ্যে একটা দুঃখ, একটা ক্ষোভ জমা হয়েছে, তৈরি হয়েছে, কিন্তু সেটা কেন হয়েছে সেটা একবার ভেবে দেখেছেন কি? দেখিনি যে ঠিক তা নয়, আসলে ব্যাপারটা কি, অফিসের নানা কাজে নানা ঝামেলার মধ্যে আমি থাকি, তাই জন্যে তলিয়ে ভাবার সময় পাননি। শুনেছি ও খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। হ্যাঁ, মাধ্যমিকে ও স্টার পেয়েছে, মানে প্রথম 50 জনের মধ্যে একজন ছিল। আমরা ওর ব্যাপারে কোনোদিন মানে উই হ্যাড বিগ হোপস। আমরা মানে? আমরা মানে আমি আর আমার স্ত্রী। নমস্কার ডাক্তারবাবু, আপনি আজকে আসতে বলেছিলেন। আমি, ও ইয়েস ইয়েস, হ্যাঁ, আপনার মায়ের বেডের ব্যবস্থা হয়ে গেছে। তো উনি কোথাও ওনাকে সঙ্গে আনেননি? হ্যাঁ, এনেছি, বাইরের বেঞ্চে বসিয়ে রেখেছি, নিয়ে আসবো? না না, এক্ষুনি ওনাকে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। উনি অসুস্থ মানুষ, বেশি হাঁটাচলা করলে আবার। আপনি জাস্ট 1 মিনিট এখানে ওয়েট করুন। আচ্ছা, আমি জাস্ট দেখে আসছি যে অ্যাকচুয়ালি সমস্ত আদার্স পেপার সমস্ত রেডি হয়েছে কিনা। ঠিক আছে। সিস্টার, সিস্টার, ইয়েস স্যার। জাস্ট 2 মিনিট, আমি এক্ষুনি আসছি, প্লিজ। ওকে। আপনার মায়ের বুঝি অপারেশন হবে? হ্যাঁ, মায়ের পায়ের হাড়টা ভেঙে গিয়েছিল, কিছুতেই ঠিক হচ্ছে না। ডাক্তারবাবুকে লাইন করলেন কি করে? চেম্বারে নিয়ে গেছিলেন বুঝি? ঠিক ধরেছি, এই ডাক্তারবাবুর সঙ্গে 1-2বার ভিজিট করলেই হাসপাতালে ভর্তি হওয়ার সুবিধাটা পাওয়া যায়। কত সহজে আপনার মা বেড পেয়ে গেল। তা কি করবো বলুন? যে পুজোর যেমন মন্ত্র, আপনারাই তো শেখালেন মন্ত্রটা। দেখুন, কিছু যদি মনে না করেন, একটা প্রশ্ন করবো আপনাকে। আপনাদের কনজুগাল লাইফের মধ্যে কি কোনো রকম
ডিস্টারবেন্স দেখুন, এটা অস্বাভাবিক তো কিছু নয়। কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে এরকম ডিফারেন্স তৈরি হয়ে থাকে, কিন্তু দেখতে হবে যে সেই ডিস্টারবেন্সটা সন্তানদের উপর কি ধরনের এফেক্ট আনছে। এমনিতেই অ্যাডোলেসেন্ট পিরিয়ডের ছেলে মেয়েদের উপর একটু বেশি করে আলাদা নজর দেওয়া উচিত, এক্সট্রা কেয়ার নেওয়া উচিত, কারণ এই সময়টা ছেলেমেয়েরা অত্যন্ত সেন্সিটিভ হয়ে ওঠে। তাদের ফিলিংস, তাদের অ্যাসপিরেশনস বোঝার চেষ্টা করা উচিত, না হলে কিন্তু ডক্টর রায়, প্লিজ প্লিজ। আমি বুঝতে পারছি ডক্টর রায়, we have not done any justice to her. She was so lonely. ও আমাদের প্রথম সন্তান, বড় আদরের সন্তান। আমি চেয়েছিলাম আমাদের দ্বিতীয় সন্তান আসুক, যাতে ও একটা সঙ্গী পায়। ফিগার নষ্ট হয়ে যাবে বলে ওর মা দ্বিতীয় সন্তান চায়নি। আমি বুঝতে পারছি আমরা দুজনেই ওকে কোনো সময় দিইনি। মানে আমরা মানে আমরা এই ব্যাপারটাই ওর মনে একটা গভীর ছাপ ফেলেছে, একটা ফিলিং অফ ইনসিকিউরিটি গ্রো করেছে। ওর মনে হয়েছে যে আপনারা ওকে ভালোবাসেন না, ওর জন্য আপনাদের সময় নেই। অ্যান্ড ইনফ্যাক্ট টু সাম এক্সটেন্ট ইটস ট্রু। নইলে দুবার সুইসাইড অ্যাটেম্প্ট করা সত্ত্বেও আপনারা কিন্তু বদার করেননি, অ্যালার্ট হননি। ঠিক বলেছেন ডক্টর রয়, আমরা আমাদের নিয়ে এত ব্যস্ত থাকি যে সারাদিন ওর কথা ভাবিনি। এই ঘটনাটা যদি না ঘটতো হয়তো আমাদের চোখ খুলতো না। আসলে ডক্টর একটা সত্যি কথা বলবো আপনাকে, আমি এই মেয়েটাকে না খুব ভালোবাসি। আর টিনার মা বোধহয় সেও তার ভুলটা বুঝতে পেরেছে। দ্যাটস গুড। দেখুন, আপনারা আপনাদের সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন। তাকে সুন্দর করে বড় করে তোলা, মানুষ করে তোলার জন্যে যদি খানিকটা স্যাক্রিফাইস করতে হয়, কিছুটা কম্প্রোমাইজ করতে হয় দুজনের মধ্যে, করুন না। ইয়েস, উইল ডু ডক্টর। টিনামার থেকে তো বড় কিছু আর হতে পারে না আমাদের কাছে। আই প্রমিস ডক্টর, আই প্রমিস। ঠিক আছে, আপনি ওকে বাড়ি নিয়ে যান, আর কালকে অতি অবশ্যই সাইকিয়াট্রিস্টকে দেখাবেন। আর উনি যতদিন বলবেন ততদিন ওনার ট্রিটমেন্টে রাখবেন, কেমন? আজকে আসুন তাহলে। থ্যাংক ইউ ডক্টর। ওটা আমার প্রাপ্য নয়, ওটা ডক্টর মল্লিকার পাওয়া উচিত। উনি না থাকলে কিন্তু আপনি আপনার মেয়েকে ফিরে পেতেন না। তাই যাবার আগে ধন্যবাদে ওনাকেই জানিয়ে যাবেন। নিশ্চয়ই। আজকে চলে উঠি। আসুন। হ্যাঁ মল্লিকা, এসব কি বলছিস কি তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে সব কিছু ব্যবস্থা হয়ে গেছে, টেস্ট ফেস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি তুই এই ধরনের কথা বলিস তাহলে আমাদের মনের অবস্থা কি হয় সেটা একবার ভেবে দেখেছিস? তাছাড়া তুমি যে কথাটা বলছো তার মানে বুঝতে পারছো? ডক্টর রয় অলরেডি বলে দিয়েছেন যে এবার তোমার কিডনি বদল না করলে বেঁচে থাকা মুশকিল। তুমি বাঁচতে চাও না চম্পা? চম্পা, তুমি কি কোনো কারণে আমাদের উপর রাগ করেছো? হঠাৎ এরকম একটা ডিসিশন তুমি নিয়ে ফেললে কেন? কি হলো বলো, এভাবে চুপ করে থেকো না। চুপ করে থাকিস না, বল। দেখ, তোকে সুস্থ করে বাড়িতে না নিয়ে যাওয়া পর্যন্ত আমাদের মনে কিন্তু কোনো রকম কোনো শান্তি নেই। তুই হঠাৎ করে একটা ডিসিশন নিয়ে নিলি যে তুই অপারেশন করাবি না। বাহ! অপারেশন করাবো না তো বলিনি, বলেছি এখন করাবো না। এখন করাবো না মানে? আরে এখন তখন সেটা তো
আমাদের উপর নির্ভর করছে না, নির্ভর করছে ডক্টর রয়ের উপর। তিনি সে সব ব্যবস্থা করে রাখলে তারপরে তোর আমার সুযোগ সুবিধা কি যায় আসে? তুমি এভাবে চেঁচাচ্ছ কেন? চুপ করো না। ও যখন কথাটা বলছে নিশ্চয়ই কোনো কারণ আছে। চম্পা, তোমার ঠিক কি অসুবিধা সেটা আমাদের বলো, তাহলে না হয় আমরা ডক্টর রায়ের সঙ্গে সেভাবে কথা বলবো। আমি একজনকে কথা দিয়েছি বৌদি। কথা দিয়েছি মানে? কথা দিয়েছিস অপারেশন করাবি না? তার আগে করাবো না, আগে তো একটা হবে, তারপর আমার। এসব উদ্ভট কথার কি মানে আমার কিছুই মাথায় ঢুকছে না। তুমি চুপ করো তো, ওর কথাটা আগে শুনতে দাও। চম্পা, কাকে কথা দিয়েছো? কেন? আমার কত আগে থেকে সে এখানে আছে, এতদিনে সুস্থ হয়ে বাড়ি চলে যাওয়ার কথা, অথচ জানো এখনো পর্যন্ত কেউ একটা ওর কিডনির ব্যবস্থা করতে পারলো না, না ওর বাবা মা না ওর স্বামী। ওকে কেউ ভালোবাসে না বৌদি। তুই কার কথা বলছিস? মন্দিরাদির। হ্যালো, হ্যাঁ শোনো, সিস্টারকে একটু বলে দাও যে টিনা রেডি হয়ে গিয়ে থাকলে যেন ওকে এখানে নিয়ে আসে। ডিসচার্জ সার্টিফিকেটে সই করে দিয়েছি, ওটা মেট্রনের কাছে জমা দিয়ে দিলেই হবে। বলে দিচ্ছি আমি, সই করে দিয়ে যাবেন। হ্যাঁ বলে দিচ্ছ না, আপনারা যাওয়ার আগে একটু ওয়ার্ডের রেজিস্টারে সইটা করে দিয়ে যাবেন। ঠিক আছে। আপনারা দুজনে একসঙ্গে টিনাকে নিতে এসেছেন, এটা দেখে যে আমার কি ভালো লাগছে। আমার ধারণা যে এটা ওর মনের উপর একটা খুব ভালো প্রভাব ফেলবে। আসলে এটা ডক্টর রয় সাজেস্ট করেছিলেন, মানে আমরা যেন একসাথে দুজনেই আসি, এসে টিনার ডিসচার্জটা করি এখান থেকে। হ্যাঁ, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমিও ডক্টর রয়কে কনসাল্ট করেই যা করার করেছি। নইলে পরে টিনাকে হয়তো অনেক আগেই ডিসচার্জ করে দিতে হতো, সেটা আমি চাইছিলাম না। কারণ ও তো আপনাদের সঙ্গে বাড়ি যেতে চাইতো না, তখন আপনাদের আবার একটা সমস্যার মধ্যে পড়তে হতো, হয়তো ওকে কোনো একটা মানে মেন্টাল ট্রিটমেন্টের জন্য কোনো হাসপাতালে ভর্তি করতে হতো। সেটা আমার ধারণা ওর পক্ষে এই মুহূর্তে অন্তত ভালো হতো না। কিন্তু তবুও আমরা চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। টিনাকে এখানে আনার পর যদি সঙ্গে সঙ্গে আপনি ওর স্টমাক ওয়াশের ব্যবস্থা না করতেন, তাহলে কিন্তু আজ আমরা ওকে ফিরে পেতাম না ডক্টর। না না না, এটা ভুল ধারণা। 20-30টা এমনকি 50টা ডাইজিবাম খেলে পরেও কিছু হয় না। কি হতো বড় জোর, ও দুদিন ধরে ঘুমিয়ে থাকতো। তবে হ্যাঁ, যেই মুহূর্তেও আমার কাছে এসেছে তখন আমি জানতাম না যে ওর কী ধরনের জিনিস কনজিউম করেছে বা সেটা কতটা খেয়েছে। সো দ্যাট ওয়াজ ডেফিনেটলি আ পয়েন্ট দেয়ার। বার্বিটুরেট পয়জনিংয়ের কেস হলে পরে তো ডেফিনেটলি লাইফ রিস্ক হতে পারতো। তবে আমি একটা অনুরোধ করব আপনাদের, আপনারা বাড়িতে গিয়ে এটা নিয়ে প্লিজ আলোচনা করবেন না, অন্তত ওর সামনে তো নয়। মানে এমন একটা বিহেভ করবেন যেন এটা ঘটেইনি। বাট ডোন্ট এভার মেক আ ফিল দ্যাট ইট হ্যাজ মেড এনি ডিফারেন্স। বিকজ টিনা তো মানে আমি আপনাদের আর কি বলবো, আপনারা তো বাবা মা, বাট টিনা কিন্তু ভীষণ সেন্সিটিভ একটা মেয়ে। এই বয়সের ছেলেমেয়েরা, বিশেষ করে মেয়েরা, ভীষণই টাচি হয়, ভীষণ সেন্সিটিভ হয়। কাজে ওদেরকে আবার এখন বাবা মা হিসেবে আপনাদের একটু সমঝে চলতে হবে। টক টু হার, একটু দেখবেন যাতে বন্ধুর মতো মেশা যায়, মেন্টাল লেভেলের শেয়ারিংটা যেন থাকে। তাহলে ওর যে মানে একটা অদ্ভুত ফিলিং অফ ইনসিকিউরিটি হয়েছে, সেটা হয়তো আস্তে আস্তে কেটে যেতে পারে। অ্যান্ড উইদাউট ডিলে একটু সাইকিয়াট্রিক হেল্প নেওয়া দরকার। ও রেজিস্ট করলে নয়, তবে আস্তে আস্তে সেটা বোধহয় ওর প্রয়োজন হবে।
ভালো কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করুন, আর আমরা তো রয়েছি এনি টাইম। একটা কথা বলবো ডক্টর, আপনি যে শুধু ওকে বাঁচিয়ে তুলেছেন তা কিন্তু নয়, আপনি ওর মেন্টারে কাজ করেছেন। তাই তাই যখনই আমার দরকার হবে আমি কিন্তু ওর জন্য পরামর্শ নেওয়ার জন্য আপনার কাছে আসবো। হ্যাঁ, ইয়েস ডক্টর, প্লিজ আপনি আপত্তি করবেন না। টিনার মুখের দিকে তাকিয়ে আপনি এইটুকুন ডিস্টারবেন্স প্লিজ মেনে নেবেন। এটা ডিস্টারবেন্সই নয়, আই এম অলওয়েজ দেয়ার এনি টাইম। এই তো এসে গেছে। কিরে, অল সেট? দেখো কে এসছে। মা বাবা দুজনে একসঙ্গে এসছে তোমাকে বাড়ি নিয়ে যেতে। লক্ষ্মীও থাকবে। আর হবে না মা, আর কখনো হবে না, কখনো হবে না। কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে রে, তাই না? আর কখনো হবে না এরকম। খুব ভালো মা, খুব ভালো। কি হচ্ছে, মন খারাপ? আর যেন এখানে দেখতে না পেলে। এমনি দেখা করতে আসবে আমার সঙ্গে, নট আদারওয়াইজ। কথাগুলো সব মনে আছে তো? ঠিক না? মনে আছে তো? কখনো যদি মনে হয় আমাকে ফোন করবে, আমার কাছে আসবে। আমি অলওয়েজ দেয়ার। জীবনের পথ এটা ওয়ান ওয়ে ট্রাফিক, পিছনো যাবে না।